আজ আচ্ছা, আজকে আমরা ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো ক্লাস 11-এ তোমরা চিত্রণ বা অপেক্ষকের ডেফিনেশন জেনে এসেছো, ঠিক আছে। ক্লাস 12-এও তোমাদের দেখো ও সেই চিত্রণ বা অপেক্ষকের ডেফিনেশন সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে এবং তারপর ক্লাস 12-এর বিষয় স্টার্ট করা আছে। তা আমরা আবার ঠিক একই রকমভাবে ক্লাস 11-এর সেই ডেফিনেশনগুলো আবার একবার একটু রিভিশন করে নিই, তারপর আমরা ক্লাস 12-এ প্রবেশ করছি। তো আমরা আমরা আমাদের এখানে প্রথমে আছে চিত্রণ বা অপেক্ষক। তাহলে চিত্রণ বা অপেক্ষক প্রথমে আমাকে জানতে হবে চিত্রণ বা অপেক্ষক বলতে আমরা কি বুঝি, তাই না? তাহলে চিত্রণ বা অপেক্ষক কি বলেছে যে যদি এ একটা সেট হয় এবং বি যদি এ আর বি যদি দুটো নন এমটি সেট হয়, দুটো যদি নন এমটি সেট হয়, যদি এফ একটা এরকম নিয়ম হয় যে এ সেটের প্রত্যেকটা পদের সঙ্গে বি সেটের পদগুলোর সাথে একটা সংযুক্ত হচ্ছে এফ নিয়ম অনুসারে, তাহলে আমরা বলতে পারি যে এফ ম্যাপস এ টেন্স টু বি। তাহলে এফ মানে বি সেটের ওপর এ সেটের একটা চিত্রণ বা অপেক্ষক তৈরি হচ্ছে, ঠিক আছে। এফ নিয়মটিকে আমরা বি সেটে এ সেটের একটি চিত্রণ বা অপেক্ষক বলতে পারি, ঠিক আছে। এখন এই চিত্রণ বা তার মানে কি, মনে করো যদি এফ একটা অপেক্ষক হয় তার মানে কি এফ ম্যাপস এ টেন্স টু বি। ঠিক একই রকমভাবে মনে করো এ যদি একটা সেট হয় এবং বি যদি আরেকটা সেট হয়, এ সেটের পদগুলোকে যদি আমি এক্স দিয়ে ডিনোট করে থাকি এবং বি সেটের পদগুলিকে যদি আমি ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে এফ নিয়ম অনুসারে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর পদগুলো কি হচ্ছে, এফ এক্স এর সমান হচ্ছে, ঠিক আছে। ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা একটা অপেক্ষক, এটা তোমরা আগেও জেনেছো। তো এই ক্ষেত্রে আমরা ক্লাস 11-এ শিখেছিলাম যে এই ক্ষেত্রে এ সেটের যে পদগুলো আছে, এই এ সেটের পদগুলোকে আমরা কি বলে থাকি, এ সেটের পদগুলোকে আমরা বলে থাকি এ সেটে, মানে এটাকে প্রি ইমেজ বলা হয় থাকে। তার আগে বলি এ সেটটাকে আমরা কি বলে থাকি, ডোমেইন সেট। আর বি সেটটাকে আমরা বলে থাকি কো ডোমেইন সেট বা উপক্ষেত্র। এটাকে বলি ক্ষেত্র, এটাকে বলি উপক্ষেত্র, ঠিক আছে। তাহলে এখন এফ নিয়ম অনুসারে দেখা যাচ্ছে এ সেটের যে পদগুলো আছে সেই পদগুলো যদি এফ নিয়ম অনুসারে বি সেটের, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে এ সেটে মনে করো এ বি সি আছে, বি সেটে 1 2 3 4 আছে। এ সেটের এর সাথে বি এর, বি সেটের 2 এর, এ সেটের বি এর সাথে বি সেটের 2 এর এবং এ সেটের সি এর সাথে বি সেটের 1 এর একটা এফ নিয়ম অনুসারে একটা ম্যাপিং তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে বি সেট, টোটাল বি সেটটাকে আমরা কোডোমেইন সেট বলছি, এ সেটটাকে আমরা ডোমেইন সেট বলছি। আর 1 2, এই যে 1 2 ভ্যালুটা আছে যার সাথে এই ম্যাপিংটা তৈরি হয়েছে, কোডোমেইন সেটের এই 1 2 ভ্যালুটাকে আমরা কি, যেটা ওয়াই এর ভ্যালু আর কি, ওয়াই ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে এই ভ্যালুটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি রেঞ্জ বা পাল্লা বলছি। আবার ঠিক একই রকম ভাবে এই সেটটাকে আমরা আমরা কি বলে থাকি, ইমেজ সেট। কার ইমেজ, এ বি সি এর ইমেজ। যেমন এ এর ইমেজ 2, বি এর ইমেজ 2, সি এর ইমেজ 1। আর এ বি সি কে আমরা কি বলে থাকি, প্রি ইমেজ, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম এখান থেকে, ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন, ডোমেইন সেট, কোডোমেইন সেট, রেঞ্জ সেট, তারপর কোনটা ইমেজ সেট, কোনটা প্রি ইমেজ সেট, এই 5টা জিনিস আমরা এখানে জানতে পারলাম, ঠিক আছে। দেখো এখানে এটাই আমি লিখে দিয়েছি যে যদি ওয়াই বা এফ এক্সকে আমরা কি বলে থাকি, এক্স এর একটা এফ প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আর এক্স কে কি বলা হয়ে থাকে, এক্স এর যে ভ্যালুটা আছে এই এক্সটাকে কি বলা হয়ে থাকে, ওয়াই এর প্রতিবিম্ব, প্রাকবিম্ব বলা হয়ে থাকে। আর এ সেটটাকে আমরা কি বলে থাকি, ডোমেইন সেট। আর বি সেটটাকে আমরা বলে থাকি কোডোমেইন সেট। আর এ সেটের যে পদগুলোর সাথে, এ সেটের পদগুলোর সাথে বি সেটের যে পদগুলো, এ সেটের পদগুলোর সাথে বি সেটের যে পদগুলোর মধ্যে ম্যাপিং তৈরি হচ্ছে, যেমন 1 আর 2 এক্ষেত্রে আমাদের এক্সাম্পল হিসেবে, তাহলে তাদের নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাদের আমরা পাল্লা বা প্রসার বলে থাকি, ঠিক আছে। তো ক্লাস 11-এ এগুলো আমরা জেনেছি, তোমরা বইটা একটু ভালো করে দেখে নিবে, তাহলে ক্লাস 11-এর জিনিসটা আবার তোমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এখানে ক্লাস 11-এ তোমরা দেখেছো বাস্তব সংখ্যার অপেক্ষক, তারপর হচ্ছে পর্যাবৃত্ত অপেক্ষক, যুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক, এই ডেফিনেশনগুলো তোমরা ক্লাস 11-এ দেখেছো। মডিউলাস অপেক্ষক, সিগনাম অপেক্ষক, এগুলো একটু একবার একটু রিভিশন করে নেবে, ঠিক আছে। আমাদের ক্লাস 12-এ যেটা আছে যে চিত্রণ বা অপেক্ষকের প্রকারভেদ, প্রকারভেদ বলতে আমরা এখানে চিত্রণ বা অপেক্ষকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আমরা চিত্রণ বা অপেক্ষকের এখানে 4 রকমের প্রকার আছে, যে একটা 5 রকমের আছে সাধারণত। একটা হচ্ছে ইনজেকশন, ঠিক আছে, বা 1-1 ম্যাপিং, তারপর আছে মেনি ওয়ান ম্যাপিং, তারপর আছে ইনটু ম্যাপিং, অনটু ম্যাপিং, আর হচ্ছে আমাদের আছে বাইজেকশন ম্যাপিং। এই 5 রকমের ম্যাপিং সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তাহলে এখন প্রথমে আমাদের যেটা আছে 1-1
বা ইনজেকশন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যে ওয়ান ওয়ান বা ইনজেকশন বলতে নামটাতেই আমাদের ডেফিনেশনটা অনেকটা আছে। ওয়ান ওয়ান মানে একটার সাথে একটা হবে। মনে করো এ সেটে এবিসি তিনটা পদ আছে এবং বি সেটে 1 2 3 4 আছে। তাহলে আমার এক্সাম্পল হিসেবে এফ নিয়ম অনুসারে এ সেটের এ এর সাথে বি সেটের 1, এ সেটের বি এর সাথে বি সেটের 3, এ সেটের সি এর সাথে বি সেটের 2 ম্যাপিং তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা আলাদা আলাদা পদের সাথে বি সেটের প্রত্যেকটা আলাদা আলাদা পদ যুক্ত হয়েছে এফ নিয়ম অনুসারে। তাহলে এই যে চিত্রণটা আছে, এই চিত্রণটাকে আমরা বলি ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিংটা আশা করি বোঝা গেল। এ সেটের প্রত্যেকটা স্বতন্ত্র পদের জন্য বি সেটের একটা না একটা আমরা পদ পাবো, আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা স্বতন্ত্র হবে এমন আলাদা আলাদা পদ আমরা পাবো। তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা বলে থাকি ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকশন ম্যাপিং। এখন এটা যখন আমরা ম্যাথামেটিক্যালি আমাদের কোনো একটা ম্যাপিংকে ইনজেকশন ম্যাপিং প্রুফ করতে হবে, যে একটা ম্যাপিং দিয়ে দেওয়া হলো, বললো যে এটা ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকশন ম্যাপিং কিনা প্রমাণ করো, সেক্ষেত্রে আমরা কি করে করব? মনে করো অপেক্ষকটা তোমাকে দেওয়া থাকবে, মানে এফ নিয়মটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্যালি কি করি, যে আমরা এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, যদি এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, এটা আমরা প্রমাণ করি। মনে করো এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই প্রমাণ ধরে নিয়ে সমান ধরে নিয়ে আমরা প্রুফ করি এক্স ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, যদি আমরা এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই হলে পরে যদি এক্স ইকুয়ালস টু ওয়াই প্রুফ করতে পারি, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা ওয়ান ওয়ান ম্যাপিং। আর যদি ঠিক উল্টোভাবে এফ এক্স নট ইকুয়ালস টু এফ ওয়াই, যদি এফ এক্স আর এফ ওয়াই যদি সমান না হয়, তাহলে এক্স আর ওয়াইও সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যদি এফ এক্স নট ইকুয়ালস টু এফ ওয়াই হয়, দিস ইমপ্লাইজ এক্স নট ইকুয়ালস টু এক্স ওয়াই, এক্স নট ইকুয়ালস টু ওয়াই, যদি এটা আমরা প্রুফ করতে পারি, তাও আমরা বলতে পারি ফাংশনটা ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে এক্স আর ওয়াই সমান, তাহলে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, এফ এক্স আর এফ ওয়াই এর ভ্যালুও সমান। আর এক্স আর ওয়াই সমান নয়, তাহলে এফ এক্স নট ইকুয়ালস টু এফ ওয়াই, এটা আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রুফ করতে হবে। যদি আমরা প্রুফ করতে পারি, তাহলে আমরা বলবো ফাংশনটা ওয়ান ওয়ান। এখন দেখো, ওয়ান ওয়ান ম্যাপিং এর একটা এক্সাম্পলও তোমাদের বই বলে দেওয়া আছে। যেমন এখানে এ একটা সেট দেওয়া আছে 0 1 2 3, বি একটা সেট দেওয়া আছে -3 -2 -1 0 1 আছে। ঠিক আছে, এফ একটা ফাংশন দেওয়া আছে, নিয়মটা কেমন এক্স -3 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ সেটের জিরোর জন্য তাহলে এফ জিরোর ভ্যালুটা কত হচ্ছে, এ সেটের যখন আমি এক্স ইকুয়ালস টু 0 ধরছি, তখন ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 0 -3, ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 0 -3 মানে -3। এক্স এর মান যখন 1 তখন কি হচ্ছে, দেখো এক্স এর মান যখন 1 তখন এফ ওয়ান কত হচ্ছে, বা ওয়াই এর ভ্যালু কত হচ্ছে -2, যখন এক্স এর মান 2 ওয়াই এর মান -1, যখন এক্স এর মান 3 ওয়াই এর মান 0, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ছবিটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। 0-র জন্য -3 পাচ্ছি, 1-এর জন্য -2 পাচ্ছি, 2-এর জন্য -1 পাচ্ছি, 3-র জন্য 0 পাচ্ছি, আর 1টা একটা আলাদা। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা আমরা বি সেটের পদ পাচ্ছি, তাই এই ম্যাপিংটাকে আমরা বলে থাকি ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, এখন মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং বলতে কি বোঝাচ্ছে, এটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, মেনি ওয়ান ম্যাপিং এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট একটু ডেফিনেশনটা দেখে রাখবে। মেনি ওয়ান ম্যাপিং মানে, মেনি ওয়ান মানে মনে করো দুটোর জন্য একটা, যেমন এই ছবিটা দেখে আমি বোঝাচ্ছি। মনে করো দেখো এ সেটে কত আছে -2 2 -3 3, আর বি সেটে কত আছে 1 4 9 16। দেখা যাচ্ছে -2-র জন্য 4 পাচ্ছি, 2 এর জন্য 4 পাচ্ছি, -3-র জন্য 9 পাচ্ছি, বি 3-র জন্য 9 পাচ্ছি। তার মানে কি, মেনি ওয়ান অনেকগুলোর জন্য একটা পদ, মেনি ওয়ান অনেকগুলোর জন্য বি সেটে একটা পদ পাচ্ছি, দুটোর জন্য একটা পাচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং বলা হচ্ছে। ঠিক আছে, এটা সিলেবাসে নেই, তাও জেনে রাখবে একটু ডেফিনেশন এক্সাম্পল সহ। ঠিক আছে, আমাদের সিলেবাসের যেটা আছে সেটা হচ্ছে আবার ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিংটা কি বলেছে, ইনটু ম্যাপিংটা বলেছে মনে করো যদি এফ ম্যাপস এ টেন্ডস টু বি হয়, বলছে বি সেটে যখন ম্যাপিংটা তৈরি হচ্ছে, ম্যাপিংটা তৈরি হলে বোঝা যাবে বি সেটে কম করে একটা হলেও পদ এক্সট্রা পড়ে থাকবে, ম্যাপিংয়ে থাকবে না। যেমন এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি, মনে করো ইনটু ম্যাপিংটা কি, মনে করো এ সেটে এ বি সি আছে, বি সেটে 1 2 3 4 আছে। এখন দেখা যাচ্ছে যখন ম্যাপিংটা তৈরি হচ্ছে, এ এর সাথে 2 হচ্ছে, দেখো বি এর সাথে 3 হচ্ছে, 3 এর সাথে 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্সট্রা একটা পদ পড়ে আছে, দেখো 1 এক্সট্রা একটা পদ পড়ে আছে, যেটা ম্যাপিংয়ে নেই, যেটা ম্যাপিংয়ে নেই 1 মানে ম্যাপিংয়ের মধ্যে পড়ছে না, কোডোমেন সেটে একটা এক্সট্রা পদ পড়ে আছে, তাই এই যে ম্যাপিংটা এটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। ঠিক আছে,
আবার ঠিক একই রকমভাবে ইন্টু ম্যাপিংটা এরকমও হতে পারে, মনে করো এর সাথে 2 হচ্ছে, বি এর সাথে 2 হচ্ছে, সি এর সাথে 4 হচ্ছে, তাহলে 1 আর 3 এটা কি এক্সট্রা পড়ে আছে দেখো। তার মানে ইন্টু ম্যাপিং মানে এটাই যে প্রত্যেকটা পদ এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে একটা পদ পাবো, কিন্তু এক্সট্রা কিছু পদ বি সেটে পড়ে থাকবে কোডোমেইন সেটে। ঠিক আছে, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা কি বলবো? ইন্টু ম্যাপিং। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেখবে বইয়ে বলে দেওয়া আছে। তারপরে আমরা চলে আসি যেটা অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ। অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ বলতে কি বলছে যে ঠিক ইনটু উল্টোটা। ইনটু ম্যাপিংয়ে যেমন একটা হলেও কম করে একটা হলেও পদ এক্সট্রা পড়ে থাকবে, অনটু ম্যাপিংয়ে একটাও পদ ফাঁকা থাকবে না। বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে একটা না একটা পদ আছেই। ঠিক আছে, বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে একটা না একটা পদ আছেই। তাহলে সেই ধরনের ম্যাপিংকে আমরা বলবো অনটু ম্যাপিং। তার মানে এটা একটা জিনিস কি বোঝা যাচ্ছে, বি সেটের আমরা জানি, তার মানে বি সেটের প্রত্যেকটা, তার মানে বি সেট মানে কি, বি সেটের পদগুলো থেকেই তো তৈরি হয় কি রেঞ্জ সেট। আবার বি সেটকে আমরা কি বলে থাকি, কোডোমেইন সেট। তাহলে এটুকুন আমরা বুঝতে পারছি তোমার কোডোমেইন সেট ইকুয়ালস টু রেঞ্জ সেট। যদি রেঞ্জ সেট আর কোডোমেইন সেট ইকুয়াল হয়ে যায় তাহলে সেই চিত্রণটা হবে উপরিচিত্রণ বা অনটু ম্যাপিং বা সারজেকশন। কি বোঝা গেল? তো এখন আমাদের যেটা আছে আরেকটা আছে যেটা বাইজেকশন ম্যাপিং, খুব ইম্পর্টেন্ট। এটাই তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন হয়, বাইজেকশন প্রুফ করতে হয়। বাইজেকশন ওই একই রকম, তোমরা যেমন এর আগের চ্যাপ্টারে পড়েছিলে যে ইকুইভ্যালেন্স রিলেশনে পড়েছিলে, ঠিক একই রকমভাবে বাইজেকশন কি মানে কি, কোনো একটা অপেক্ষককে যদি তুমি 1-1 ম্যাপিং হয়, আবার ওই অপেক্ষকটায় যদি অন-টু ম্যাপিংও হয়, 1-1ও হবে আবার অন-টুও হবে, তাহলে ওই ম্যাপিংটাকে আমরা কি বলবো? বাইজেকশন ম্যাপিং। মানে 1-1ও হবে অন-টুও হবে। তাহলে তোমাকে প্রুফ করতে হবে 1-1 ম্যাপিং এবং অন-টু ম্যাপিং, তাহলে তুমি বলতে পারো যে ওই ম্যাপিংটা হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 12-এ এই টপিকগুলোর উপরেই মেনলি আলোচনা করা আছে। ঠিক আছে, দেখবে এই উদাহরণ সহ আলোচনা করবে, তা দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা জিনিস যেটা আছে, যেমন এটা একটু দেখবে যে কনস্ট্যান্ট চিত্র মানে ম্যাপিং, ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং বলতে আমরা কি বুঝি। বলছে যে এফ ম্যাপস এ টেন্স টু বি যদি এমনভাবে সংজ্ঞাত হয় যে এর অন্তর্গত সব পদের বিতে একই প্রতিবিম্ব থাকে। দেখো এর প্রত্যেক 1-এর জন্য একটা, 2-এর জন্য 8, 3-এর জন্য 8, 4-এর জন্য 8, তাহলে প্রত্যেকটা পদের জন্য একটাই প্রতিবিম্ব আছে। তাহলে এই ধরনের পদকে আমরা বলি ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। ঠিক আছে, আর উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং কাকে বলে? অনেকটা তোমার ধ্রুবক চিত্রণের মতোই। বলছে যে কমপক্ষে একটি পদ সমন্বিত সেট এ, যদি এ সেটের প্রত্যেকটা পদ সেই একই পদে চিত্রিত হয় তবে চিত্রণটিকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি। মানে এর প্রত্যেকটা পদের সাথে যদি আমরা একই পদে চিত্রিত হয়, মানে এ 1-এর সাথে 1-ই থাকে শুধু, ঠিক আছে, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা কি বলছি? আইডেন্টিটি ম্যাপিং বলছি। ঠিক আছে, দেখো এখানে বলেই দেওয়া আছে সহজে বলছে আই এ সাচ দ্যাট এ টেন্স টু এ, আই এ এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে আই এ এক্স মানে আইডেন্টিটি যে তোমার হচ্ছে চিত্রণটি হচ্ছে আই এ, যেটাকে আমরা নাম দিচ্ছি, তার ক্ষেত্র আর পাল্লা সবসময় এ সেটি হচ্ছে। তাহলে এই ধরনের চিত্রণকে আমরা কি বলে থাকি? আইডেন্টিটি ম্যাপিং বলে থাকি। আর দুটা সেট কখন, দুটা চিত্রণ কখন ইকুয়াল হবে এটাও খুব একটু দেখবে, আমাদের কয়েকটা অঙ্ক আছে এটা নিয়ে। যদি এফ এবং জি দুটা চিত্রণ হয়, এই দুটো চিত্রণকে আমরা কখন সমান বলতে পারি? যদি এফ এর ক্ষেত্র মানে ডোমেইন এবং জি এর ক্ষেত্র দুটো কি সমান হতে হবে। আর কি বলছে যে সব এক্স বিলংস টু ডি এফ, এফ এর যে ডোমেইনে এক্স এর যে ভ্যালু আছে এর জন্য এফ এক্স ইকুয়ালস টু জি এক্স। ঠিক আছে, ডোমেন সেটের যে পদগুলো প্রত্যেকটা পদও ইকুয়াল হতে হবে, এফ এক্স আর জি এক্স এর ভ্যালুটা ইকুয়াল হতে হবে, তাহলেই আমি ওই সেট দুটোকে, ওই চিত্রণ দুটোকে ইকুয়াল বা সমান বলতে পারি। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, মনে করো এ সেটে 1, 2, 3 আছে, বি সেটে 1, 8, 27 আছে। এখন এফ এক্স একটা অপেক্ষক যেটা হচ্ছে এক্স কিউব, আর জি এক্স একটা নিয়ম যেটা 6x² - 11x + 6।
এখন যখন আমি এর ভ্যালুটা আমি পুট করছি, মানে F1 এর ভ্যালু বার করছি, F1 কত হচ্ছে, তাহলে দেখো F1 মানে 1 কিউব, তাই না? 1 কিউব মানে কত, 1, 2 কিউব, F2 মানে কত হচ্ছে 2 কিউব মানে 8, F3 কত হচ্ছে 3 কিউব মানে 27। যখন আমি এই মানটা বার করছি দেখো 1827 বি সেটের পদগুলোকে পাচ্ছি, ঠিক আছে। আবার যখন G1 বার করছি, যখন G1 করছি তখনও কি হচ্ছে, G1 এর ভ্যালু 1, তারপরে G2 এর ভ্যালু কত হচ্ছে 8, আর G3 এর ভ্যালু কত হচ্ছে 27। তাহলে G1, G2, G3 এটাও দেখো বি সেটের পদগুলোই হচ্ছে, তাই না? তাহলে এফ আর জি দুটি চিত্রণই কি হচ্ছে সমান, এফ ইকুয়ালস টু জি, কারণ প্রত্যেকটারই আমরা কি দেখতে পাচ্ছি যে ডোমেইন সেট ইকুয়াল আছে। দেখো 1 2 3, এর যা ডোমেইন এরও তাই ডোমেইন 1 2 3। আবার প্রত্যেকটার এফএক্স ফাংশনাল মানে ইমেজ সেটটাও ইকুয়াল হচ্ছে, ইমেজ সেটটাও ইকুয়াল হচ্ছে। দেখো 1 8 27 দুটারই ইমেজ সেট ইকুয়াল, তাই আমরা এটাকে কি বলছি, দুটা ফাংশনই কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, সমান হচ্ছে। তাহলে ক্লাস 12-এ আমাদের এই চিত্রণ বা অপেক্ষকে এই কটা বিষয় আছে। এরপরে আমাদের এই বাইজেকশন ম্যাপিং এগুলো এর উপরে, এই চিত্রণ বা অপেক্ষকের উপরে আমাদের কিছু প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলো আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে আপাতত তোমরা এইটুকুন খুব ভালো করে আগে ডেফিনেশনগুলো দেখে নিবে।